বনানীতে দুর্ঘটনায় শ্রমিক নিহতের জেরে রাজধানীর বিরাট অংশ জুড়ে তীব্র যানজট ভোগান্তি। ওলটপালট নগরবাসীর সূচি। 2 ঘন্টা পর চালু এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তাকায় দেখছে যে এখানে 3টা লোক পড়ে আছে। 3টা লোক দেখে ড্রাইভার আবার গাড়ি নিয়ে ওই যে ওভারব্রিজের উপরে গেছে। মূল যে কাকে নিয়ে আসলে জিনিসটা সমস্যার সমাধান করা যায় এরকম এখনো কিছু হয়নি। সেনাবাহিনী যদি 2 গাড়ি পাঠা দিত আর ঠান্ডা হয়ে যেত এমনি। শুরু হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির চার্জশিট অনুমোদন দিল দুদক। দলগুলো যত দ্রুত ঐক্যমতে পৌঁছবে তত দ্রুত হবে জাতীয় সনদ, বললেন আলী রিয়াজ। একসঙ্গে করা সম্ভব গণপরিষদ ও সংসদ নির্বাচন। টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা অনুরোধ জানিয়েছি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখ 7 দিনের রিমান্ডে। আজও রাজধানীর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রতিবাদ। রাজধানীর 48 থানায় অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করবে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। আটকের ক্ষমতা থাকলেও পাবেন না বেতন সম্মানী। নগরবাসীর মিশ্র প্রতিক্রিয়া। মনে করেন আমারে দিলেন 4 জনের একটা গ্রুপ বানাইয়া, আমার অর্থপাতি দিলেন, এই অর্থপাতি আবার 4 জনের হাতে দিয়া এলাকার মধ্যে রাতি করবো, আমারে বাদ দিই। এলাকার মানুষের যদি বাছাই করে যদি অস্ত্র দেয় তো হ্যাঁ করবে ফাঁসি অস্ত্র আলাদা হাতি করি। কানাডায় জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন অর্থনীতিবিদ মার্ক কার্নি। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় সাবেক গভর্নরের অভিজ্ঞতা কাজে লাগানোই লক্ষ্য। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সকাল থেকেই যানজটের নাকাল রাজধানীবাসী। সড়কের সবশেষ অবস্থা জানাতে বনানী থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনি তো সকাল থেকেই সেখানে অবস্থান করছেন, এখন যানজট পরিস্থিতি কেমন দেখছেন আর পুলিশই বা কি বলছে? দুঃখিত দর্শক, ফয়সালের সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা চেষ্টা করব পরবর্তীতে তার সাথে যোগাযোগ করার। পরের খবরে চলে যাচ্ছি। 3 জেলার সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ফুলপুরে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছে। সকাল 9:30টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চৌরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ফুলপুর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার 3 আরোহী নিহত হয়। আহত 2 যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও চালক নিহত হয়েছেন। ভোরে কালীহাতি উপজেলার ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাখ্যার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা 6 মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। সোমবার সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের। চার্জশিটে আসামির তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন। দুদক বলছে, পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 2022 সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 14 জনের বিরুদ্ধে 6টি মামলা করে সংস্থাটি।
আওয়ামী লীগ আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। এই ঘটনায় আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এনটিএমসির জিয়াউল আহসান সহ 18 জনকে। 2010 সালের 25 জুন রাজধানীর ইন্দিরা রোডের কাছ থেকে চৌধুরী আলমকে তার গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। 2010 সালের জুলাই মাসে হাইকোর্টের একটি রিট আবেদন করা হলে আদালত পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আদালতের সেই নির্দেশ আর কার্যকর হয়নি। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর চৌধুরী আলম গুম হওয়ার পর জিডি করলেও তার কার্যকর হয়নি সে সময়। উদ্দেশ্যমূলকভাবে ঝগড়া করে, ঝগড়ার এক পর্যায়ে পেছনের গাড়ি থেকে 5-7 জন নেমে এসে তাকে টেনে হিসেবে তুলে নিয়ে যায়। সে থেকে আজ অবধি তিনি নিখোঁজ এবং গুম অবস্থায় আছেন। অভিযোগে আপনার অভিযুক্তদের নামে প্রথমে আছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ, জিয়াউল আহসান সহ, খান আখতারুজ্জামান সহ আরও প্রায় 18 জন। আইসিটি ট্রাইব্যুনালের কাছে আমি সুবিচার দাবি করতেছি। 6 সংস্কার কমিশনের 166টি সুপারিশ 34টি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠিয়ে 13 মার্চের মধ্যে দল এবং জোটগুলোকে মতামত জানাতে বলেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংসদ ভবনে এক ব্রিফিংয়ে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যত তাড়াতাড়ি ঐক্যমত্যে পৌঁছানো যাবে তত তাড়াতাড়ি জাতীয় সনদ তৈরি হবে। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব বলেও জানান তিনি। বলেন, সুপারিশ আকারে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের ছক করা হয়েছে। পুলিশ সংস্কার কমিশন মনে করে তাদের সুপারিশসমূহ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। এ সময় দল এবং জোটগুলোর কাছে যত দ্রুত সম্ভব মতামত জানাতে অনুরোধ জানান তিনি। বলেন, এই প্রক্রিয়ার পরের ধাপ দলগুলোর উপর নির্ভর করছে। আলী রিয়াজ বলেন, দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান ও মত আছে। আলোচনার ভিত্তিতে ঐক্যে পৌঁছানোর আশা প্রকাশ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। বড় রাজনৈতিক দল ও অধিকাংশ দলের ঐক্যমত্য হলে সেটা গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা, এতে 3টি বিকল্প রাখা হয়েছে। সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা অনুরোধ জানিয়েছি। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে চায় ইসি। এ সময়সীমা বাড়ানোর কোনো লক্ষ্য আপাতত নেই। ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে বৈঠকের পরে কথা জানান তিনি। বেলা 11:30টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান সারা কুক। 2023 সালের পর অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম নির্বাচন কমিশনে গেলেন ব্রিটিশ হাই কমিশনার। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি এবং ব্রিটিশ হাই কমিশনার। সারা কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে তারা। পরে সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় আবারও প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান তিনি। The UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তারা আমাদেরকে হেল্প করতে চান এবং আমাদের নেক্সট ইলেকশনে তাদের কি ধরনের সাহায্য সহযোগিতা আমরা নিতে পারি সেটা জানতে চেয়েছেন। বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, এমন অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। মাগুরা সহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে রিজভী বলেন, এখন কোনো কন্যা শিশু স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই।
বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। বলেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি এসপি অফিসে তদবির তদারকি নয়। ছাত্রদের কথা মতো চললে কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্নও রাখেন রিজভী আহমেদ। বলেন, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি কোনো অভিযোগ করি এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়, ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু প্রকারান্তরে কি হচ্ছে? প্রকারান্তরে হচ্ছে আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত হিটু শেখকে 7 দিন ও বাকি 3 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন। বোনের বাড়িতে বেড়াতে গেলে সেখানে ধর্ষণের শিকার হয় শিশুটি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেন। সেখানে হিটু শেখ সহ তার পরিবারের 4 জনকে আসামি করা হয়। নিরাপত্তাজনিত কারণে 9 তারিখ গভীর রাতে আসামিদেরকে জেলখানা থেকে আদালতে আনা হয় এবং তাদের সোন অ্যারেস্টের আবেদন অ্যাকসেপ্ট করে তাদেরকে সোন অ্যারেস্ট দেখানো হয় এবং রিমান্ডের আবেদনের শুনানি হয়। রিমান্ডের আবেদনের শুনানিতে বিজ্ঞ আদালত হিটু শেখকে 7 দিন, বাকি সজীব, রাতুল ও জায়দাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। দেশের জনগণ সমর্থন দেওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি, এমন মন্তব্য করেছেন ছাত্র দল নেতারা। দেশব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে হাইকোর্টের সামনের সড়কে ছাত্র দল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন নেতারা। এ সময় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন ও গুপ্ত সংগঠনের লোকেরা নারী নিপীড়কের পাশে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার গতানুগতিক বক্তব্য দিচ্ছে, সরকারের সদিচ্ছার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি, এই 7 মাসে একটি ঘটনাতেও 3 মাস 2 মাসের মধ্যে তারা বিচার তদন্ত শেষ করতে পারে না, 6 মাসের মধ্যে বিচার সুনিশ্চিত করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। সুনামগঞ্জের ছাতকে মসজিদে পড়তে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার উপজেলার বনগাঁও উত্তরপাড়া মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয় শফিকুর রহমানকে। পুলিশ জানায়, রমজানের শুরু থেকেই দারুল কেরাত পড়তে মসজিদে যাচ্ছিল ভুক্তভোগী কিশোরী। 6 মার্চ মসজিদে গেলে বিশেষ কাজ আছে বলে তাকে নিজ কক্ষে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে শফিকুর। এ ঘটনা কাউকে বললে হত্যার হুমকিও দেয়। পরে 8 মার্চ দ্বিতীয় দফায় একই কক্ষে ভুক্তভোগীকে আবারও ধর্ষণ করে। এই ঘটনা পরিবারকে জানালে গতকাল ছাতক থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর খালা। এরই প্রেক্ষিতে অভিযুক্ত শফিকুরকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ভুক্তভোগী কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। ইমামের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ছিল। অভিযোগ প্রাপ্তির সাথে সাথে আমরা মামলা রুজু করেছি এবং অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে কয়েক জেলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ছোট ছোট মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর ও প্যারিস রোডে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া পূর্ব কর্মসূচি অনুযায়ী ক্লাস পরীক্ষা বর্জন করেছে ছাত্রছাত্রীরা।
দুপুরে চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থী সোহাগী জাহান তনুর সহ সকল ধর্ষণের বিচার ও 3 দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন সহ 3 দফা দাবি জানান তারা। এদিকে নাটোর শহরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তারা। বক্তারা বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণ বেড়ে যাওয়ায় উদ্বেগ সৃষ্টি হচ্ছে। এ সময় 90 দিনের মধ্যে ধর্ষকের বিচার সম্পন্ন করার দাবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা। এছাড়া সাতক্ষীরা, নওগাঁ, রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানবো আমার সহকর্মী যুক্ত হয়েছেন আলমগীর স্বপন। পদত্যাগের বিষয়ে কি জানালেন আমিনুল ইসলাম? 4 মাস আগেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন ডক্টর এম আমিনুল ইসলাম। তো 4 মাসের মাথায় তিনি পদত্যাগ করছেন। তবে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম কেন তিনি পদত্যাগ করছেন। তো উনি এই বিষয়ে আসলে কিছু বলতে চাননি। উনি সকাল থেকেই অফিস করছেন। অফিস করার মধ্য দিয়েই উনি হলো তার পদত্যাগ পত্রটা তৈরি করেছেন। তো উনি বের হওয়ার আগেই তার পদত্যাগ পত্রটা মন্ত্রিপরিষদ সচিব বরাবর পদত্যাগ পত্রটি পাঠিয়ে দিয়েছেন তার পিএস এর মাধ্যমে। তারপরে উনি বের হয়েছেন। তো আমরা জিজ্ঞেস করেছিলাম কেন আপনি পদত্যাগ করতে হলো। তো উনি বারবারই আমরা এই কোশ্চেনটি করেছি কেন পদত্যাগ করতে হলো আপনাকে। তো উনি আসলে বলতে চাননি কারণটি। তো আমরা যতটুকু জেনেছি যে গতকাল হলো মন্ত্রিপরিষদ সচিব তাকে ফোন করে আপনার পদত্যাগের জন্য বলেছে এবং প্রধান উপদেষ্টার অফিস কার্যালয় থেকেই মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে। সেই জায়গা থেকে মন্ত্রিপরিষদ সচিব তাকে পদত্যাগ করার জন্য বলেছে। তো সেই যে বলার কারণেই উনি পদত্যাগ করছেন বলে আমরা তার কাছ থেকে সরাসরি জানিনি, কিন্তু তার যারা অফিসিয়াল আছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদ সচিবের থেকে ওখান থেকে বলার পরপরই উনি আসলে সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগের। আপনি জানেন যে আমিনুল ইসলাম এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপি সরকারের আমলে, এবং পরে যখন আর্মি ব্যাক তত্ত্বাবধায়ক সরকার আসে তখন তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মানে শিক্ষার সাথে তিনি দীর্ঘদিন ধরে তিনি সংশ্লিষ্ট ছিলেন এবং জনপ্রিয় ছিলেন। তো আজকে তিনি যখন 4 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করে চলে যাচ্ছেন, এখানকার যারা কর্মকর্তা আছেন তাদেরও আমরা মন খারাপ এখানে দেখেছি। ওনারও সকাল থেকে মন খারাপ ছিল। তবে উনি আসলে জানাতে চান নাই যে কেন উনি পদত্যাগ করছেন এবং পরবর্তীতে উনি কি করবেন। বললেন শিক্ষা সংশ্লিষ্ট কাজেই উনি যুক্ত থাকবেন। তিনি যদি শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব এসেছিলেন, প্রতিমন্ত্রী মর্যাদার দায়িত্বে এসেছিলেন, তো পরবর্তী উনি শিক্ষার সাথে যুক্ত থাকবেন বলে আমাদের জানিয়েছেন। তো উনি তার আজকে সকাল থেকে এসে অফিস করে উনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরই এখন উনি অফিস ছেড়ে চলে গেছেন। তার কাগজপত্র যেগুলো ছিল এই কয়েকদিন ধরে তার যে ব্যক্তিগত কাগজপত্র সেগুলো তিনি নিয়ে গেছেন বলে তার ব্যক্তিগত সহকারীরা আমাদের জানিয়েছেন। ছোয়া, ধন্যবাদ স্বপন। রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন যশোরের একটি আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. আফজাল হোসেন 2015 সালের 22 জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। মামলায় উল্লেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন তারেক রহমান। এজন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়। 9 বছর ধরে চলমান এই মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানকে বেকসুর খালাস দেন বিচারক। আমাদের আমলি আদালত এটাকে গ্রহণ করে নাই। পরবর্তী সময় আমরা তার বিরুদ্ধে রিভিশন মামলা করেছি এবং রিভিশনে আজকে আমাদের যশোরের জেলা এবং দায়রা জজ আদালত এই মামলার শুনানি অন্তে আমাদেরকে তারেক সাহেবকে মামলা থেকে অব্যাহতি বা খালাস দিয়েছে।
নিউজিল্যান্ডের সেরা উৎস থেকে সংগ্রহিত ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। নিউজিল্যান্ডেরই। চাঁদপুরের ডাকাতিয়া নদীতে টহল পরিচালনা করছে কোস্টগার্ড। সেখানে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, টহলের বিস্তারিত জানাবেন। চাঁদপুরের যে 3 নদীর মোহনা, সেই মোহনায় বাংলাদেশ কোস্টগার্ড এখানে তাদের যে ঈদকে সামনে রেখে যে টহল কার্যক্রম, নিরাপত্তা কার্যক্রম, সেই কার্যক্রমটি তারা পরিচালনা করছে। আমরা আছি সেই নদীর মাঝখানে এবং এখানে কোস্টগার্ড বিশেষ করে পণ্যবাহী যে জাহাজগুলো, যাত্রীবাহী যে নৌযানগুলো, সেই নৌযানগুলোর নিরাপত্তা ঈদকে সামনে রেখে কোনো ধরনের জন্য অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা এখানে টহল কার্যক্রম পরিচালনা করে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোস্টগার্ডের বেশ কয়েকটি বোট তারা নদীর মাঝখানে বিভিন্ন প্রান্তে গিয়ে তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এবং এই রুটে কিন্তু সম্প্রতি আপনি জানেন যে 7 খুনের ঘটনা ঘটেছিল এবং সেই একটি পণ্যবাহী জাহাজের মাস্টার থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে সবাইকে কিন্তু মানে হত্যা করা হয়েছিল। এবং সেই হত্যার পরপরই আমরা দেখেছি যে কোস্টগার্ড এই নদী এলাকার উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষায় তারা তৎপর হয় এবং তাদের এই কার্যক্রম এখন তারা 24 ঘন্টায় পরিচালনা করছে। বিশেষ করে এই যে সাম্প্রতিক সময়ে যে ডাকাতির ঘটনাগুলো বেড়ে গেছে, সেই ডাকাতির ঘটনা কমানোর জন্য তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এই কোস্টগার্ডের টিমগুলো এই অভিযানগুলো পরিচালনা করছে। আমরা আছি চাঁদপুরে এবং চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, সেই সঙ্গে নারায়ণগঞ্জ কোস্টগার্ডের যেই কয়েকটি জায়গায় তাদের যে দপ্তর আছে, স্টেশন আছে, সেই স্টেশনগুলোকে বেস করে তারা এই মনিটরিং কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে এবং এই কার্যক্রমগুলো একেবারে ঈদের আগদিন পর্যন্ত চালানো হবে। ধন্যবাদ রাব্বি আপনাকে। পুলিশের সহায়ক বাহিনী বা অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা এজেন্সিগুলোকে। রাজধানীর 48টি থানা এলাকায় তারা দায়িত্ব পালন করবেন পুলিশের মতোই, তবে স্বাধীনভাবে কোনো তল্লাশি বা অভিযানে যেতে পারবেন না। থাকছে না বেতন বা সম্মানের কোনো ব্যবস্থাও। এদিকে নতুনের সিদ্ধান্তে বাসাবাড়ি, আবাসিক এলাকার নিরাপত্তা কতটা নিশ্চিত হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর। তাদের হাতে অস্ত্র আর গ্রেফতারের ক্ষমতা দেয়া হিতে বিপরীত হতে পারে বলে শঙ্কা অনেকের। আখলাকুস সাফার রিপোর্ট। সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ঢাকা মহানগর পুলিশের নতুন সিদ্ধান্ত অক্সিলারি ফোর্স। কমিশনার জানান তারা কাজ করবেন বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকায়। বলা হচ্ছে তারা আটক করতে পারবেন, ক্ষমতা হবে পুলিশের মতোই, হাতে থাকবে চিহ্নিতকরণ ব্যান্ড। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই অফিসার একই দায়িত্ব পালন করবে। ডিএমপির এই সিদ্ধান্তে কি প্রতিক্রিয়া মানুষের? আফতাবনগর আবাসিকের এই 3 বাড়ি মালিক এ নিয়ে আলোচনায় ব্যস্ত। প্রশাসনের হাতে অস্ত্র থাকতে হইব, প্রশাসনের লোক দিতে হইব। যদি এই এলাকার মানুষের যদি কোনো বাছাই করে যদি অস্ত্র দেয় তো হ্যাঁ করবে ফাইসি অস্ত্র আর আলাদা হাতি করি। মনে করেন আমারে দিলেন 4 জনের একটা গ্রুপ বানাইয়া, আমার অর্থপাতি দিলেন, এই অর্থপাতি আবার 4 জনের হাতে দিয়া এলাকার মধ্যে ডাকাতি করবো, আমারে ভাগ দিবে। মহানগর প্রজেক্ট আবাসিকের নিরাপত্তার বেশিরভাগই নিশ্চিত করা হয় স্থানীয়ভাবে। 3 শিফটে কাজ করেন নিরাপত্তারক্ষীরা। নতুন করে পুলিশি ক্ষমতা দিয়ে অক্সিলারি ফোর্স করার চেয়ে পুলিশকে শক্ত হওয়ার পরামর্শ মহানগরের এলাকাবাসীর। আইন শৃঙ্খলার লোকজন যদি কিছু না পারে তাহলে পাবলিকে কিছু পারবে, পাবলিকে কি করতে পারবে? পাবলিক তো ট্রেনিং প্রাপ্ত না, আর ওরা যেটা করতে পারে সেটা সাধারণ পাবলিক সেটা পারবে না। রাজধানীর উত্তরা এলাকা ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধের এখন একটি হটস্পট। সেখানকার বাসিন্দাদেরও উল্টো ভয়, অক্সিলারি ফোর্স না আবার অপরাধে নেমে পড়ে, কারণ সরকার থেকে আলাদা করে তাদের কোনো বেতন বা সম্মানীয় দেওয়া হচ্ছে না। এখন যার হাতে ক্ষমতা চলে যায়, এখন সেই মনে করেন ক্ষমতা অপব্যবহার করে ফেলে। যেমন এখন ইদানিং দেখতেছি যে চোর, ডাকাত, বাটপার সব এখন ভরে গেছে।
কারণ আমরা এখন শান্তি মতন ব্যবসা করতে পারতেছি না। পুলিশরা অ্যাকচুয়ালি পারতেছে না, কয় দিকে টহল দিবে বা কিছুদিন আগেও আপনার যৌথ অভিযান চলছে র্যাব পুলিশ সব ডিফেন্সরা, বাট আলটিমেটলি কি সবাই ব্যর্থ। এলাকা ভিত্তিক যদি একটা টিম গঠন করা হয় তারা কিন্তু অলওয়েজ টুকটাক নিয়োজিত থাকবে। এই যখন প্রতিক্রিয়া, তখন ডিএমপি বলছে যার তার হাতে নয়, যারা নিরাপত্তার কাজ করেন তাদেরকেই নেওয়া হচ্ছে অক্সিলারি ফোর্সে। পুলিশের মতো দায়িত্ব পালন করবে, কিন্তু এই না যে তারা স্বাধীনভাবে কোন একটা তল্লাশি বা অপারেশনে যাবে। এক্ষেত্রে তারা পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে এবং তাদের ক্ষমতা থাকবে পুলিশের মতোই, একই সাথে পুলিশের মতো তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং তাদের এই কাজের জন্য তাদের কোন রকমের কিন্তু সম্মানী ভাতা বা ওরকম আলাদা কিছু ব্যবস্থা বা আইনে নেই আর কি। অক্সিলারি ফোর্সের কার্যক্রম মনিটর আর জবাবদিহিতা কতটা নিশ্চিত করা যাবে এ নিয়ে সংশয় আছে নগরবাসীর। তারা চান পুলিশের কাজ পুলিশই করুক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। অনলাইন ব্যবসার ক্ষেত্রে সবাইকে দেশের প্রচলিত আইন মেনে চলার 9 দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম সানভিস বাই তনি খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে হাইকোর্ট এর রায় দেন। এতে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত পক্ষ আইনের সমান সুরক্ষা পাবে। আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়া কারো ব্যবসা বন্ধ করা যাবে না। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগকে অনলাইন প্রতারণা ঠেকাতে 2009 সালের আইন সন্নিবেশিত করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামে অনেকটাই চাঙা ঈদ বাজার, কেনাকাটায় দিন রাত সরগরম। ক্রেতাদের ভিড় বেশি থান কাপড়ের দোকানে, যার বড় এক অংশ নারী ক্রেতা। সেলাইয়ের প্রয়োজন হয় বলে আগেভাগে কেনাকাটার ধুম পড়েছে, পিছিয়ে নেই পুরুষরাও। থান কাপড়ের জন্য বিখ্যাত চট্টগ্রামের 100 বছরের পুরনো টেরি বাজার রোজার শুরু থেকেই ক্রেতা সমাগমে মুখরিত। থান কাপড় আমদানি হয় মূলত ভারত, পাকিস্তান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে। ঈদ উপলক্ষে সব দোকানেই পোশাকের বৈচিত্র্য। এক মার্কেটেই মিলছে নারীদের সব ধরনের পোশাক। সব কিছুর মূল জায়গা হচ্ছে এটা, কাপড় সবকিছু একসাথে পাওয়া যায়, ওই জন্য এখানে আসা। একটু গর্জিয়াস বলতে আমরা পাকিস্তানি খুঁজি, পাকিস্তানের চাহিদা একটু বেশি। তো এক একজনের চয়েস এক এক রকম, কেউ শাড়ি পরতে পছন্দ করে, কেউ 3 পিস পরতে পছন্দ করে। তা আমি 3 পিসটাই দেখতেছি আগে। ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি সানা সাফিনা বলেন, সব ব্র্যান্ডের 3 পিস পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, লেহেঙ্গা পাওয়া যায়। টেরি বাজারে ছোট বড় সব ভবনই কার্যত মার্কেট। পুরুষের পাঞ্জাবির কাপড়ের দোকানও অনেক। সেলাই করতে হয় বলে আগে ভাগেই কেনাকাটা সারছেন অনেকেই। অন্যান্য মার্কেটের চাইতে টেরি বাজারের সুনামটা সবসময় ভালো, সেজন্যই মূলত আসা। রেডিমেড কেনার থেকে কম প্রাইসে পাওয়া যায় এবং ভালো পাওয়া যায়, আর পরেও মনে হয় কমফোর্টেবল ফিল করা যায়। আগেভাগে কেনার উদ্দেশ্য হয়েছে যে আমাদের মনে করেন ঈদে সিলাইটা যেন আমরা টাইম মতো পাই। কাপড়টা দেখে তারপর ভালো ইচ্ছে মতো সিলাইতে পারে, তাই মানুষের চাহিদাটা রেডিমেড থেকে কাপড়ে বেশি। বেচা কেনার জন্য বছরের এই সময়টার দিকে তাকিয়ে থাকেন বিক্রেতারা। আগে তো বেচা কিনা একদম ছিল না, এখন রমজানের আগে থেকে একটু বেচা কিনা ভালো। রোজার আগেও ভালো সেল হয়েছে, এখন ইনশাল্লাহ ওটা আশা করি সেলটা হবে ভালো। ইন্ডিয়ান মাল আনতে পাকিস্তানের মধ্যে অনেক সময় চাঁদাবাজ হতো, এটাও এখন নেই, একদম এখন ভালো, সব মানুষ আসতে। টেরি বাজারে ছোট বড় দোকান প্রায় 5000, শুধু ঈদ কেন্দ্রিক বেচাকেনা কয়েকশো কোটি টাকা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কানাডায় জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন অর্থনীতি বিশেষজ্ঞ মার্ক কার্নি। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপ ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল ক্ষমতাসীন লিবারেল পার্টি। শিগগিরই নেবেন দায়িত্ব। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও বিশেষজ্ঞ অর্থনীতিবিদের হাত ধরে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া বাণিজ্য যুদ্ধ মোকাবেলা আর আসন্ন নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে লিবারেলরা। রোববার লিবারেল পার্টির ভোটাভুটিতে বাছাই করা হয় নতুন নেতা। দলীয় সদস্যদের 86% ভোট পেয়ে 3 প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একচেটিয়া জয় পান মার্ক কার্নি। জাস্টিন ট্রুডোর আনুষ্ঠানিক পদত্যাগের পর ক্ষমতাসীন দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি। আগামী অক্টোবরের জাতীয় নির্বাচনেও দলের নেতৃত্ব দিবেন 59 বছর বয়সী কার্নি। হার্ভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী মার্ক কার্নি রাজনীতির ময়দানে একেবারেই নবিশ, তবে অর্থনীতি নিয়ে রয়েছে বিস্তর অভিজ্ঞতা। 2003 সালে ব্যাংক অব কানাডার ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আর্থিক খাতে কাজ করেছেন লন্ডন, টোকিও, নিউ ইয়র্কে। 5 বছরের মাথায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান তিনি। তারই দক্ষতায় ভালোভাবেই বিশ্বমন্দা উতরে গেছে কানাডা।
2013 সালে প্রথম বিদেশি হিসেবে যোগ দেন ব্যাংক অব ইংল্যান্ডের প্রধান হিসেবে। 2020 সালে জলবায়ু ও অর্থনীতি বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করেছেন জাতিসংঘেও। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ঘিরে কানাডার রফতানি নির্ভর অর্থনীতির দুর্যোগের মুহূর্তে এই বিশেষজ্ঞ অর্থনীতিবিদকে বেছে নিল লিবারেল পার্টি। নির্বাচিত হয়ে দেশকে শক্তিশালী এবং দলকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেন কার্নি। মার্কিন শুল্কযুদ্ধ মোকাবেলায় নতুন বাণিজ্যিক অংশীদার তৈরির পরিকল্পনার কথা জানান। শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে কাজ করবে আমার সরকার। নতুন ও বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদার তৈরি এবং নিরাপদ সীমান্ত গড়তে চাই। কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতি তোপ দাগিয়েছেন কার্নি। প্রতিবেশী দেশটিকে আর বিশ্বাস করা যায় না এমন মন্তব্য করেন তিনি। একজন আছেন যিনি আমাদের অর্থনীতি দুর্বল করতে চান। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প। তাকে সফল হতে দিতে পারি না। কানাডা কখনো আমেরিকার অংশ হবে না। আমরা এই লড়াই চাইনি, তবে কেউ চাপিয়ে দিতে চাইলে তা মোকাবেলায় প্রস্তুত। বাণিজ্য হোক বা হকি, জিতবে কানাডাই। দেশে অর্থনৈতিক সংকট আর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের জেরে সম্প্রতি ব্যাপক চাপ তৈরি হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপর। দীর্ঘ 9 বছর দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ডরোথি দাস্ট্রিন, যমুনা নিউজ।